আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছো। তোমাদের গত ক্লাসে যতটুকু পড়িয়েছিলাম তার পরের অংশটুকু থেকে আজ পড়াবো। তো তোমাদের সকলের একটা প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে আমি কোথায় এখন অধ্যয়নরত আছি। তো আমি এখন আছি কৃষি বিশ্ববিদ্যালয়ের ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন অর্থাৎ ডিবিএম সাবজেক্টে। আজকে তার পরের অংশটাকে তোমাদের যতটুকু পড়ানো যায় ততটুকুই পড়াবো। তোমাদের আমি বলেছিলাম এই অধ্যায়ের উপর তোমাদের 3 থেকে 5টা ক্লাস নেব, এর মধ্যেই এই অধ্যায় শেষ করে দেব। আর আমি যতটুকু পড়াবো, আবারও বলছি, ততটুকু অংশ তোমরা খুব যত্ন সহকারে পড়বে। এর বাহিরে কিছুই আসবে না, এতটুকু তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি। তো আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। পৃথিবীতে বসবাসের কারণ। পৃথিবীর চারদিকে নানা প্রকারের গ্যাসীয় উপাদান রয়েছে যা পৃথিবীকে বেষ্টন করে আছে, তাই ইহাকে বায়ুমণ্ডল বলা হয়ে থাকে। কি বলা হয়? বায়ুমণ্ডল বলা হয়। বায়ুচাপের কারণে সমুদ্র পৃষ্ঠের বায়ুমণ্ডলের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, আর যতই উপরের দিকে উঠা যাবে ততই কি হবে? বায়ুমণ্ডলের ঘনত্ব কমতে থাকবে। উপরের দিকে উঠবে তো বায়ুমণ্ডলের ঘনত্ব কমতে থাকবে। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যতই আমরা উপরের দিকে যাব ততই কি হবে? বায়ুমণ্ডলের ঘনত্ব কমতে থাকবে, অর্থাৎ মানুষের বসবাসের ততটুকু কি হবে? অনুপযোগী হয়ে থাকবে। প্রত্যেকটা এই বস্তুর ক্ষেত্রে কিছু না কিছু গুরুত্বপূর্ণ বস্তু থাকে, তেমনি বায়ুমণ্ডলেরও কি আছে? গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে দুটি। একটি হচ্ছে নাইট্রোজেন, অপরটি হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেনের পরিমাণ কতটুকু থাকে? 78% থাকে, আর অক্সিজেনের পরিমাণ 21% থাকে। আর বায়ুমণ্ডলে যার 1% বাকি থাকে সেটা হচ্ছে কি? অন্যান্য উপাদান থাকে। এই ধরো কার্বন, আর্গন, নাইট্রোজেন, এগুলা থাকে, হাইড্রোজেন, এগুলা কত পার্সেন্ট থাকে? এগুলা থাকে 1%। কার্বনের পরিমাণ যদি আলাদাভাবে বলা যায় তাহলে থাকে কত? 0.035%। বর্তমানে বলা হয় 0.04%। এটা হলো কি? কার্বনের পরিমাণ। তো এখন আমরা কি পড়ব? বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে পড়ব। তো বায়ুমণ্ডলে কয়টি স্তর রয়েছে? 4টি স্তর রয়েছে। আর তোমাদের বইয়ে 2টি স্তর সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর 2টি সম্পর্কে আলোচনা করা হয়নি। যতটুকু তোমাদের বইয়ে আছে ততটুকু আমি আলোচনা করব। কয়টি স্তর রয়েছে বায়ুমণ্ডলে? 4টি স্তর রয়েছে, যথা 1 নাম্বার টপোমণ্ডল বা টপোস্ফিয়ার বলা হয়ে থাকে একে। আবার টপোমণ্ডল, টপোমণ্ডলের আরেক নাম কি? ক্ষুব্ধমণ্ডল। মানুষের একমাত্র বসবাসে যদি কোনো হয়ে থাকে, স্তর থাকে, সেটা হলো কি? টপোমণ্ডল। 2 নাম্বার কি হলো? স্ট্র্যাটোমণ্ডল বা স্ট্র্যাটোস্ফিয়ার বলা হয়ে থাকে যাকে। এই স্তরের আরেক নাম হলো কি? ওজোন স্তরও বলা হয়ে থাকে। এই আবার কি? শান্তমণ্ডল, আরেক শান্তমণ্ডল নামে পরিচিত হয়ে থাকে, কিন্তু এখানে ওজোন স্তর নিয়ে সকল কাজ হয়ে থাকে। 3য় নাম্বার স্তর হলো কি? মেসোমণ্ডল। মেসোমণ্ডলের আরেক নাম হচ্ছে শীতল মণ্ডল। মানে এই জায়গায় তাপমাত্রা সবচেয়ে কম থাকে, এজন্য এর আরেক নাম হয়েছে শীতল মণ্ডল। শীতল মণ্ডল। 4 নাম্বার যেটা আছে সেটা হলো কি? থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার, অর্থাৎ এই জায়গায় তাপমাত্রার পরিমাণ সর্বাধিক থাকে। এর যদি আশেপাশে কোনো বস্তু থাকে সেটা কি? মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। আয়নোস্ফিয়ার। তোমরা সাথে সাথে লিখে ফেলো, তাহলে পরবর্তীতে আর নোট করা লাগবে না। তাহলে থার্মোমণ্ডলের আরেক নাম কি? আয়নোস্ফিয়ার। এখন প্রত্যেকটার যদি বিস্তারিত বলা যায়, যতটুকু তোমাদের দরকার তা হচ্ছে প্রথমে দিয়ে আসি টপোমণ্ডল। কি মণ্ডল? তপমণ্ডল। আমি যেভাবে লিখতেছি তোমরাও সেভাবে লেখার চেষ্টা করিও, তাহলে তোমাদের মনে থাকবে। টপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে কি বলা হয়ে থাকে? টপোপোস বলা হয়ে থাকে। কি বলা হয়? টপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে টপোপোস বলে। কি বলে?
টপোপজ বলা হয়। টপোপজ মনে রাখিও, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট অনেক। টপোমণ্ডলের গড় গভীরতা কত? 13 কিলোমিটার। আমার সাথে সাথে তোমরাও বলো, কত কিলোমিটার? 13 কিলোমিটার। তাহলে টপোমণ্ডলের গড় গভীরতা 13 কিলোমিটার। আমি কিন্তু বারবার বলতেছি, তোমরাও আমার সাথে বলার চেষ্টা করিও। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো স্তর থাকে সেটা হলো কি? টপোমণ্ডল। মানে মানুষ আর কি বেঁচে বসবাস করার জন্য যে স্তরটা একান্ত প্রয়োজন সেটাই হচ্ছে কোনটা? টপোমণ্ডল। তাই মানুষের সবচেয়ে প্রয়োজনীয় স্তর বলা হয়। তাহলে টপোমণ্ডল কি স্তর? প্রয়োজনীয় স্তর, সবচেয়ে প্রয়োজনীয় স্তর। এমসিকিউ এর জন্য আসতে পারে যে মানুষের বসবাসের জন্য সবচেয়ে প্রয়োজনীয় স্তর কোনটি? টপোমণ্ডল হবে। এখানে আর্দ্রতা, কুয়াশা, মেঘ, বৃষ্টি, আবহাওয়া আবহাওয়া ও জলবায়ুজনিত সকল ঘটনা ঘটে থাকে। তাহলে কি? আর্দ্রতা, কুয়াশা, মেঘ, বৃষ্টি, আবহাওয়া, জলবায়ুজনিত সকল ঘটনা ঘটে কোন কোন স্তরে? টপোমণ্ডলে ঘটে থাকে। আর এই স্তরে কি চলে? বিমান নির্বিঘ্নে চলাচল করতে পারে। কারণ এই জায়গায় কি হয় না, ঝড় বৃষ্টি তেমন হয়। এ কারণে কি হয়ে থাকে? বায়ুমণ্ডলের স্তর কয়টি? 4টি। 4টির মধ্যে প্রথমটা হলো কি টপোমণ্ডল, দ্বিতীয়টা হলো কি স্ট্র্যাটোমণ্ডল। এখন স্ট্র্যাটোমণ্ডল সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমে যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে, এটা কি ওজোন স্তর নামে পরিচিত। ওজোন স্তর সংকেতটা দেখে নাও, O3, O2 তে অক্সিজেন, O3 তে কি? ওজোন। ওজোন স্তর নামে পরিচিত। মানে এখানে কি যত কাজ হয় সবগুলা কি রিলেটেড? ওজোন স্তর রিলেটেড। এই ওজোন স্তর কি করে থাকে? বায়ুমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর গড় গভীরতা ধরতে গেলে কত হয়? 12 থেকে 16 কিলোমিটার এই পরিসরের মধ্যে হয়ে থাকে। তৃতীয়ত, সূর্যের ক্ষতিকর রশ্মি ইউভি অর্থাৎ আল্ট্রাভায়োলেট, বাংলায় যাকে বলে অতিবেগুনি রশ্মি, কি করে থাকে? শোষণ করার ফলে কি হয়? এই অতিবেগুনি রশ্মির হাত থেকে কি করে মানব দেহকে অর্থাৎ যত প্রাণী আছে তাদেরকে কি করে থাকে? রক্ষা করে থাকে। এই ক্ষতিকর রশ্মি যদি সরাসরি ত্বকে লাগে তাহলে ত্বক কি পুড়ে যেতে পারে। এই স্তরটি পৃথিবীকে প্রাণী জগতের বসবাসের উপযোগী করে তোলে। তাহলে কোন স্তর প্রাণী জগৎকে বসবাসের উপযোগী করে? স্ট্র্যাটোমণ্ডল হবে। হ্যাঁ জ্যানজি পোলাপান, তোমরা যদি এই চিত্রটা বুঝো তাহলে মনে করবা তোমাদের আজকে যে টপিকটা পড়াবো তার 50% এমনিই শেষ। তাহলে চিত্রটা কি? ভূ অভ্যন্তরের স্তর বিন্যাসের। তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে কেন্দ্রমণ্ডল দুটি অংশে বিভক্ত। একটা হলো কি কেন্দ্রমণ্ডল, আরেকটা হলো কি বহির্কেন্দ্রমণ্ডল। এখানে বিস্তৃত হচ্ছে কেন্দ্রমণ্ডল 2900 কিলোমিটার থেকে 6371 কিলোমিটার। এখন পৃথিবীর ব্যাসার্ধ কত? 6371 কিলোমিটার, প্রায় 6400 কিলোমিটার। এটাকে পৃথিবীর ব্যাসার্ধ পর্যন্ত থাকবে। কত থেকে শুরু হয়েছে? 2900 থেকে শুরু হয়েছে। তাহলে টোটাল কত হবে? প্রায় 3400 সামথিং হবে। এটা হলো কি কেন্দ্রমণ্ডল পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে কেন্দ্রমণ্ডলের উপর অংশটাই কি থাকে? আমার গুরুমণ্ডল থাকে। গুরুমণ্ডল কি থাকবে? কেন্দ্রমণ্ডলের তুলনায় কিছুটা কি থাকবে? হালকা থাকবে, মানে কম ঘন থাকবে। এই গুরুমণ্ডল আবার কয়টি ভাগে বিভক্ত? গুরুমণ্ডল দুইটি ভাগে বিভক্ত। একটা হলো কি বহির্গুরুমণ্ডল, আর একটা হলো কি অন্তর্গুরুমণ্ডল। এটা কত? 30 কিলোমিটার থেকে 2900 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকবে। তারপরে
এই গুরুমণ্ডলের উপর দিকে অংশটা কি থাকে? অশ্বমণ্ডল বা শিলামণ্ডল থাকে। এখন এটা কতটুকু বিস্তৃত থাকে? এটা ৩০ থেকে ৬৪ কেউ বা বলে, কেউ বলে আবার ০ থেকে ৬৪ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তবে তোমাদের বইয়ে ৩০ থেকে ৬৪ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত দেওয়া আছে। এখানে তোমরা চিত্রের বাম পাশে অনেকগুলা নাম দেখতে পাচ্ছ, যেগুলা তোমাদের একাডেমিক বইয়ে নাই। সুতরাং এদের ব্যাখ্যা তোমাদের দিলাম না এবং কি তোমাদের দরকারও নাই। তোমরা এতটুকু মনে রাখো, কেন্দ্রমণ্ডলের আরেক নাম হলো নাইফ, কারণ নিকেল এবং আয়রনের পরিমাণ বেশি থাকে। আর গুরুমণ্ডলের আরেক নাম হলো কি? সীমা, কারণ এখানে কি থাকে? সিলিকন আর ম্যাগনেসিয়ামের পরিমাণটা বেশি থাকে। আর অশ্বমণ্ডলের আরেক নাম হলো সিয়াল, কারণ এখানে সিলিকন আর অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে। তৃতীয় পার্ট হচ্ছে ভূ অভ্যন্তরের গঠন। এ সম্পর্কে তোমাদের চিত্রে আমি সব কিছু বলেছি, তারপরেও তোমাদের আমি লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে লিখবে, তাহলে মনে থাকবে। শুধু ক্লাস করলা, দেখলা, লেখলা না, তাহলে কিন্তু এই ক্লাসে কোনো ফায়দা নাই। ক্লাস থেকে কী শিখলে এটা হলো বড় কথা, আমার সাথে সাথে লিখা। ভূ অভ্যন্তরের গঠন কয়টি স্তরে গঠিত হয়ে থাকে? তিনটি স্তরে গঠিত হয়। ১ নম্বর স্তর কী বলা হয়ে থাকে? কেন্দ্রমণ্ডল। ২ নম্বর স্তর গুরুমণ্ডল। ৩ নম্বর স্তর অশ্বমণ্ডল বলা হয়ে থাকে। অশ্বমণ্ডলকে আরেক নাম হলো কি? শিলামণ্ডলও বলা হয়ে থাকে। এখন যদি তোমরা প্রত্যেকটি স্তরের সম্পর্কে জানতে চাও, তাহলে প্রথমে জানতে হবে কি? কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের দুটি অংশ রয়েছে, একটা হলো কি ভিতরের অংশ, আরেকটা হলো বাইরের। বাইরের অংশে তরল হয়ে থাকে এবং ২,২৭০ কিলোমিটার বিস্তৃত হয়ে থাকে। ভেতরের অংশ কঠিন এবং ১,১১৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। কেন্দ্রমণ্ডলের ব্যাসার্ধ হচ্ছে ৩,৪৮৬ কিলোমিটার। এখানে লৌহ, নিকেল, সীসা, পারদ, দ্বারা গঠিত হয়ে থাকে। তাহলে কেন্দ্রমণ্ডল কি দ্বারা গঠিত হয়? লৌহ, নিকেল, সীসা, পারদ দ্বারা গঠিত হয়। এই স্তরে নিকেল আর লৌহের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। নিকেল আর লৌহের পরিমাণ বেশি থাকে, যার ফলে একে নাইফ বলা হয়। কি বলা হয়? নাইফ বলা হয়। তাহলে কেন্দ্রমণ্ডলকে কি বলা হয়? কেন্দ্রমণ্ডলকে নাইফ বলা হয়ে থাকে। তাহলে এমসিকিউ আসতে পারে, কেন্দ্রমণ্ডলে কোনটির পরিমাণ বেশি থাকে? নিকেল লৌহ, নিকেল সীসা, পারদ সীসা, সীসা পারদ, কোনটার পরিমাণ হবে তাহলে? তাহলে হবে নিকেল আর লৌহের পরিমাণ বেশি থাকে। কেন্দ্রমণ্ডল এর ঘন অনেক থাকে। এটা তুমি যদি খালি চোখে দেখো তাহলে কি অনেকটাই কালো বর্ণের মতো দেখা যাবে। পানি অপেক্ষা ১০ থেকে ১২ গুণ কি হয়ে থাকে? ঘন হয়ে থাকে। আর পৃথিবীর অন্যান্য বস্তু যেগুলো রয়েছে তার থেকে প্রায় দ্বিগুণ পরিমাণে ঘন হয়ে থাকে। এটা স্বাভাবিক চোখে দেখলে কয়লার মতো দেখতে মনে হবে। পৃথিবীর অন্যান্য উপাদান থেকে কত গুণ ঘন হয়ে থাকে? সবাই কমেন্টে বলবা, কত গুণ ঘন হয়ে থাকে? সকলেই বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভূ অভ্যন্তরের ৩টি স্তরের মধ্যে আমরা একটি স্তর পড়েছি, কেন্দ্রমণ্ডল। দ্বিতীয়ত হলো কি? গুরুমণ্ডল। তো কেন্দ্রমণ্ডল কি নামে পরিচিত পড়ছি আমরা? নাইফ, কারণ সেখানে কি থাকে? নিকেল আর লৌহের পরিমাণ কি থাকে? বেশি থাকে। নিকেলের Ni, লৌহর Fe, দুটো মিলে কি হয়েছে? নাইফ হয়েছে। এখন গুরুমণ্ডল।
গুরুমণ্ডলটা কি কেন্দ্রমণ্ডলের উপরের দিকে অবস্থিত। কেন্দ্রমণ্ডলের কি উপরের দিকে অবস্থিত। কেন্দ্রমণ্ডল যতটুকু গাঢ় ছিল বা ঘন ছিল তার থেকে কিছুটা হালকা হবে কি আমার এই গুরুমণ্ডল। তাহলে কি কেন্দ্রমণ্ডল থেকে গুরুমণ্ডল কি হয়ে থাকে হালকা হয়ে থাকে। এটা কতটুকু অঞ্চল জুড়ে বিস্তৃত হয় 2885 কিলোমিটার বিস্তৃত হয়ে থাকে। এর অবস্থান কোথায় কেন্দ্রমণ্ডলের উপরে। এমসিকিউ এর জন্য আসতে পারে গুরুমণ্ডল কোথায় অবস্থিত, তোমরা কি বলবে কেন্দ্রমণ্ডলের উপরে উপরে। বুঝতে পারছো? তারপরে গুরুমণ্ডল গুরুমণ্ডলে কোনটির পরিমাণ বেশি থাকে? সিলিকন ও ম্যাগনেসিয়ামের সংমিশ্রণের দ্বারা গুরুমণ্ডল তৈরি করা হয়ে থাকে। কার কার মিশ্রণ দ্বারা? সিলিকন এবং ম্যাগনেসিয়ামের সংমিশ্রণে। এমসিকিউ এর জন্য এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এজন্য এই গুরুমণ্ডলকে কি বলা হয়ে থাকে সীমা বলা হয়ে থাকে। কি বলা হয় সীমা বলা হয়। আর কেন্দ্রমণ্ডলকে কি বলা হয় কেন্দ্রমণ্ডলকে নাইফ বলা হয়। এগুলো এমসিকিউ এর জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো এগুলা মনোযোগ দিয়ে পড়বা। সিলিকনের সি আর ম্যাগনেসিয়ামের এমজি দেখতেছো না, এখানে MAGNES এরকম করে বানানি গেছে, এজন্য কি MA নেওয়া হয়েছে। এই কারণে গুরুমণ্ডলকে কি বলা হয় সীমা বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য কিন্তু মনে রাখিও। আর উপরাংশের 1448 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। অর্থাৎ তোমাদের চিত্রে আমি দেখাইছি, তোমরাও দেখছো যে গুরুমণ্ডল দুইটা অঞ্চলে বিভক্ত। একটা হলো কি নিচের দিকে থাকে আর একটা উপরের দিকে অংশ থাকে। এই দুটো অংশ থাকে। এখন এই গুরুমণ্ডলের উপর অংশ যে 1448 কিলোমিটার আছে, এই অঞ্চলটুকুর একটা নাম আছে। কি নামে ডাকা হয় তাদেরকে? ব্যাসল্ট নামে ডাকা হয়ে থাকে। এখন সর্বশেষ যেটা আছে সেটা কি অশ্বমণ্ডল। অশ্বমণ্ডলের আরেক নাম কি বলা হয়? অশ্বমণ্ডলকে শিলামণ্ডলও বলা হয়ে থাকে। তাহলে যদি আসে নিচের কোনটি অশ্বমণ্ডলের নাম? শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এগুলা দিয়ে দিল, তোমরা কি দেখাবা? শিলামণ্ডল। ভুল করবা আরও? একদম না, নিজের নাম ভুলে যাবা, তবু অশ্বমণ্ডলের আরেক নাম যে শিলামণ্ডল এটা ভুলবা না। এখন এই অশ্বমণ্ডলের অবস্থান কোন জায়গায়? গুরুমণ্ডলের উপরের দিকে অবস্থান করে কি আমার অশ্বমণ্ডল। এখন অশ্বমণ্ডল কি শিলা ও খনিজ উপাদান নিয়ে গঠিত হয়। এটা তো বোঝার কথা দিয়ে যে অশ্বমণ্ডলের আরেক নাম কি শিলামণ্ডল, তাহলে অবশ্যই এই জায়গায় কি থাকবে শিলা থাকবেই, তার সাথে কি সামান্য পরিমাণে খনিজ পদার্থ থাকে। এজন্য বলা হয় শিলা ও খনিজ পদার্থের উপাদান নিয়েই আমার অশ্বমণ্ডল গঠিত হয়ে থাকে। এখন যদি আমি আসি এই অশ্বমণ্ডল কতটুকু বিস্তৃত হয়ে থাকে, স্থান ভেদে কী হয়ে থাকে এর বিস্তৃত হয় কত 30 থেকে 64 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এটা এক এক স্থানে এক এক রকম হতে পারে, কিন্তু এই রেঞ্জের ভিতরেই থাকবে। অনেক জায়গায় বলা আছে 0 থেকে 64 কিলোমিটার পর্যন্ত, কিন্তু তোমাদের বইয়ে আছে 30 থেকে 64। সুতরাং তোমরা এটাই মনে রাখবা। এই অশ্বমণ্ডলে সিলিকন এবং কি অ্যালুমিনিয়ামের পরিমাণটা কি থাকে বেশি থাকে। এজন্য এই স্তরকে কি বলা হবে বলো তো, তোমরাই ধারণা করো প্রথম অক্ষর নিয়ে কি হতে পারে, ধারণা করো এবং কি কমেন্ট সেকশনে কমেন্ট করো যে কি হতে পারে। তাহলে কি সিলিকন আর অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকায় একে সিয়াল বলা হয়ে থাকে। কি বলা হয়? সিয়াল বলা হয়। সিলিকনের সি, অ্যালুমিনিয়ামের আল, তাহলে কি হলো সিয়াল। তাহলে অশ্বমণ্ডলকে কি নামে ডাকা হয়ে থাকে? শিলামণ্ডল নামে ডাকা হয়ে থাকে। আর একে কি বলা হয়ে থাকে? সিয়াল বলা হয়ে থাকে। কি জন্য? সিলিকন আর অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে, এজন্য একে সিয়াল বলা হয়। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সীমা, সিয়াল, নাইফ, এই কোনটার নাম কি ডাকা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখিও। এখন এই অশ্বমণ্ডলের গভীরতা স্থান ভেদে ভিন্ন হয়, এটা তোমরা জেনে আসছো। তাহলে মহাদেশীয় অঞ্চলে এর গভীরতাটা কি হয়? সবচেয়ে বেশি হয়। তাহলে গভীরতা সবচেয়ে কম হয় কোথায়? এই বলো বলো, জ্যানজি পোলাপান, তোমরা তো আর এগুলো ভালো জানো। মহাসাগরের নিচে সবচেয়ে কম গভীরতা থাকে কার? অশ্বমণ্ডলের। বুঝতে পারছো? এখন ভূ ত্বকে ত্বকই হলো কি এর একটা ভূত্বক আছে না, অর্থাৎ আমাদের পৃথিবীর যে একটা
ভূমি, এর উপরে যে একটা ইয়ে আছে মাটি, যে আমরা, এটা হলো কি তার ত্বক, তাহলে কি ভূত্বক। পৃথিবীর কি কঠিন বহিরাবরণ, তাহলে কি পৃথিবীর কঠিন বহিরাবরণ কোনটা, কোনটা, বলো 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 জিগজ্যাগ পোলাপান। এটা হচ্ছে ভূত্বক। ভূত্বক হলো কি পৃথিবীর কঠিন বহিরাবরণ। এমসিকিউ এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আর ভূত্বক কোথায় থাকে, আমার অশ্বমণ্ডলে থাকে। এখন যদি আমি সাগর কিংবা ব্যতীত অন্য কোনো জায়গায় আমি গভীরতা বের করতে চাই, তাহলে কি হবে, সমুদ্র কিংবা পাহাড় পর্বতের ক্ষেত্রে এই ক্ষেত্রে হয়ে থাকে 3 কিলোমিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। এখন 3 কিলোমিটার শুরু হয় সমুদ্র তলদেশ থেকে, 3 কিলোমিটার শুরু হয় কোথায় থেকে, সমুদ্র তলদেশ থেকে। আর 40 কিলোমিটার শুরু হয় কি পর্বতের তলদেশ থেকে। তাহলে তাদের কি হলো, গভীরতা সমুদ্র তলদেশে কত হলো, 3 কিলোমিটার, আর পর্বতের তলদেশে 40 কিলোমিটার। তাহলে তো অবশ্যই একটা গড় মান আছে, যেহেতু একটা রেঞ্জের ভিতর অবস্থান করতেছে না, 3 থেকে 40 যাইতেছে, তাহলে এর গড় গভীরতা দাঁড়ায় কত, 17 কিলোমিটার।